আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা সমূহের মধ্যে আমরা বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশের রিটেন নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে গ্রামারের অ্যাডভার্ব নিয়ে। আর আমরা আলোচনায় অ্যাডভার্ব আলোচনার পূর্বে আমরা একটি আলোচনা থেকে একটু দূরে ছিলাম, যে আলোচনাটা আমরা করি নাই। সেটা একটু কমেন্টে আমাকে জানাবেন আপনারা যে আমরা আলোচনাটা করেছিলাম কি না। প্রোনাউন নিয়ে আমরা পার্টস অফ স্পিচ আলোচনা করেছিলাম। পার্টস অফ স্পিচে মেবি আমরা আলোচনা করেছিলাম নাউন নিয়ে। এটা নিয়ে মনে হয় 2টা ক্লাস হয়েছে। এরপরে আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ নিয়ে। সো আজকে আমাদের যেহেতু আলোচনায় আছে অ্যাডভার্ব যেহেতু আজকে আমাদের আলোচনা আছে, সুতরাং আমার যেটা মনে হয় যে ক্রোনোলজিক্যালি যে ব্যাপারটা নিয়ে আমরা মিসিং হয়েছে সেটা হলো প্রোনাউনের একটু শর্ট আলোচনা করার পর। আর যদি আমাদের প্রোনাউনের আলোচনাটা হয়ে থাকে, আমরা যদি প্রোনাউনের আলোচনাটা করে থাকি, সেক্ষেত্রে আমরা প্রোনাউনটা স্কিপ করে আমরা অ্যাডভার্ব। সো জাস্ট জয়েন্ট হয়ে যান আর আমাদের একটু জানাতে থাকেন কে কোথা থেকে জয়েন করেছেন, কেমন আছেন, সেই বিষয়গুলি নিয়ে একটু আমাদেরকে জানাতে থাকেন। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনাদের শেয়ার অপশানে যে আপনার ক্লাসটাকে মেনশন করে দেন আপনাদের বন্ধুদের কাছে এবং শেয়ার করতে থাকেন সব জায়গায়, যেন সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের কাছেই যেন এটা অন্তত এখন না দেখতে পারলেও পরে যেন এটা তারা দেখে নিতে পারে। ওকে, সো আমরা আজকে শুরুতে যে কথাগুলো বলছিলাম সেটা হলো আজকের আলোচনার মূল প্রসঙ্গ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশ। গত বছর যে রিটেন অংশ থেকে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নের উপর সেই প্রশ্নকে বিশ্লেষণ করে সেই প্রশ্নের উপরে এই বছরের কী ধরনের প্রশ্ন রিটেন অংশে আসতে পারে তার উপর একটা ধারণা দেওয়া। গ্রামার অংশ থেকে আমরা বলেছি যে যদি প্রোনাউন আলোচনা হয়ে না থাকে তাহলে আমরা প্রোনাউন আলোচনা করে নিয়ে তারপরে আমরা অ্যাডভার্বের আলোচনায় চলে যাওয়া। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। আমি একটু কমেন্টে চলে যেতে চাই। দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন, একটু নামগুলো নিয়ে নেই। আতিক আমাদের সাথে জয়েন করেছেন, আসগর আমাদের সাথে জয়েন করেছেন, মেহেদি হাসান, সাদিয়া সুলতানা আমাদের সাথে জয়েন করেছেন, কানিস ফাতেমা চিটাগাং থেকে, আলে আমাদের সাথে সিলেট থেকে জয়েন করেছেন। আমাদেরকে ভালো আছেন জানিয়েছেন নয়ন আহমেদ। আমাদেরকে অদিতি বলেছেন, অদিতি আমাদেরকে বলছেন উনি জয়েন করেছেন আমাদের সাথে নেত্রকোনা থেকে, দিনাজপুর থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে এই মোমেন্টে জয়েন করছেন। আপনার কিছুক্ষণ পরে শুরু করছি ক্লাসের মূল আলোচনা। আলোচনা শুরুর পূর্বে আমরা জানি যে আমাদের ক্লাসে ভিউ অনেক বেশি থাকে। অন্যান্য যারা ক্লাস করান বা অন্যান্য যারা ক্লাসের পেইড ক্লাস বা যেই ক্লাসই হোক না কেন, তাদের থেকে আমাদের ক্লাসের সংখ্যায় অনেক অনেক বেশি থাকে। তো আজকে হয়তো বা সকালটা একটু সূর্যের আলো বের হতে একটু দেরি হচ্ছে। ইন দ্য মিন ইন দিস রিজন আমার মনে হয় যে স্টুডেন্টরা একটু ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে পড়েন সবাই, অ্যান্ড মোবাইল অন করে নিজের কাছে খাতা রেখে শুরু করে দেন আপনাদের পড়াশোনার যে আজকের যে ইংরেজি ক্লাসের যে পড়াশোনার যে মূল বিষয়টি সেগুলো নিয়ে। ওকে ফাইন। হোসাইন আহমেদ আরিফ আমাদের সাথে জয়েন করেছেন, সুজাত আমাদের সাথে জয়েন করেছেন, দেখতে পাচ্ছি দিগন্ত আমাদের সাথে জয়েন করেছেন, নুসরাত শামিমা রাজশাহী থেকে আমাদের সাথে জয়েন করেছেন, মেহেদি হাসান, মাহমুদ রাসেল আমাদের সাথে জয়েন করেছেন, সৈয়দ আশরাফ, রায়হান উদ্দিন আমাদের সাথে জয়েন করেছেন, রোমেল। এই মোমেন্টে যাদেরকে দেখতে পাচ্ছি তারা সবাই তাদের শেয়ার অপশনসে গিয়ে একবার করে হলেও শেয়ার করে দেন। শেয়ার করলে খুব একটা বেশি ঝামেলা হয় না, শেয়ার করতে থাকেন সবাই, ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করতে থাকেন। ওকে, ময়মনসিংহ থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন তিশা আমাদের সাথে জয়েন করেছেন, আলমগীর, রাজ
আমাদের সাথে জয়েন করেছেন নওগাঁ থেকে। উম্মে মারিয়াম আমাদের সাথে জয়েন করেছেন। খাদিজা রুমা, সাইফুল ইসলাম, ইবনাথ তোহফা আমাদের সাথে জয়েন করেছেন। আতিক আমাদের সাথে জয়েন করেছেন। মনিরুদ্দিন এসকে, শফিকুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন। গুড মর্নিং জানিয়েছেন। শুভ সকাল সবাইকে আবার জানাচ্ছি, শুভ সকাল। আজকে সকালটায় আমরা কিছু শিখতে চাই। আমরা শিখতে চাই অদৃশ্যমান কোনো কিছু। শিক্ষকের কাজ হলো শেখানো এবং নিজেও শেখা এবং অদৃশ্য যে বিষয়বস্তুকে দৃশ্যমান করা, বা যে বিষয়টি মৃত তাকে অমৃত করা, বা যে বিষয়টি অস্পষ্ট তাকে স্পষ্ট করা, যে বিষয়টি আপনার কাছে ঝামেলার সেই বিষয়টিকে ঝামেলামুক্ত করা। সো আজকের সকালের এই সেশনে আমরা চেষ্টা করব আপনাদের সবার ঝামেলাগুলোকে, আমাদের যে ঝামেলাগুলি রয়েছে সেই ঝামেলাগুলিকে আমরা কি করে দেওয়া, দূরে রাখা। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন এই মোমেন্টে আমাদের সাথে। আমি সবার কাছ থেকে একটা কমেন্ট চাই, সেটা হলো আমরা কি প্রোনাউনের আলোচনা করেছিলাম কিনা, বা প্রথম থেকে যারা ক্লাস করছেন আমরা জানেন পার্টস অফ স্পিচের আমরা নাউন আলোচনা করেছি। নাউন আলোচনা করার পরে আমার যেটা মনে হয় যে আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ। সো প্রোনাউনের আলোচনাটা ভুল হয়েছে স্যার। কোথা থেকে সেটাই জানা হলো, কাইন্ডলি একটু বলেন কোথা থেকে আমি কোথা থেকে? আমি ঢাকা থেকে ভাই। স্যার আপনার বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করেছেন। আমার দেশের বাড়ি রাজশাহী পুঠিয়া থানা। দেদারুল ইসলাম মনির মাইমেনসিং থেকে আমাদের সাথে জয়েন করেছেন। অনেক 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 আমাদের সাথে জয়েন করেছেন। মিনহাজ আমাদেরকে বলছেন না ভাইয়া প্রোনাউনের আলোচনা হয় নাই। তারিকুল ইসলাম আমাদেরকে বলছে প্রোনাউন হয় নাই ভাইয়া, আমি খুবই নতুন। কেউ কেউ বলছেন হয়নি আলোচনা প্রোনাউনের। আজ ফার্স্ট আমার ক্লাস। যেইগুলা আলোচনা হয়েছে সেই ভিডিওগুলো স্বপ্নপূরণের অঙ্গীকার, স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। এবছর কোভিড-19 করোনা ভাইরাস মহামারীতে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো আমাদের পেজে যারা জয়েন করবেন তাদের সবাইকে আমরা এই বছর ইংরেজি 16টা ফ্রি ক্লাস, অন্যান্য সাবজেক্টের জন্য আরও বেশি বেশি ক্লাস, বাংলা 12 থেকে 14টা ক্লাস, সাধারণ জ্ঞানের আরও বেশি বেশি ক্লাস দিয়ে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো ক্লাস দিয়েই আমরা যেটা করেছি সেটা হলো আমরা এই বছরে আমাদের পুরো কোর্সটাকেই আমরা এবছর ফ্রিতে আলোচনার জন্য দিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কমেন্টে যারা যুক্ত হয়েছেন তাদের বেশিরভাগের মতামত আমরা আলোচনার যে মূল জায়গাটায় আলোচনার যে জায়গাটা, গ্রামারের আলোচনায় আমরা আজকে পোস্টে বলেছিলাম অ্যাডভার্ব নিয়ে কথা হবে। আমরা বলেছিলাম যে অ্যাডভার্ব নিয়ে কথা হবে, কিন্তু কেউ বলছে যে কেউ না, প্রথম দিকে যারা আছেন তারা বলছেন যে প্রোনাউন আলোচনা এখনো হয় নাই। তো আমরা কি করব, প্রথমেই আমরা প্রোনাউন আলোচনা করে নিব, এরপরে আমরা অ্যাডভার্ব, যদি সময় পাওয়া যায় আমরা অ্যাডভার্বের যে জায়গাগুলিতে অ্যাডভার্ব বসে, মানে অ্যাডভার্ব আপনি কোথায় বসাবেন, শুধুমাত্র ইউজেস অ্যান্ড ওই জায়গাটা আমরা একটু আলোচনা করে অ্যাডভার্বের ক্লাসটা পরে অন্য আরেকটা সেশনে বা অন্য আরেক দিন নেওয়া যাবে। প্রথম আলোচনার যে মূল বিষয়টি সেটি হলো আমাদের রিটেন। তো আমরা কিছু কথা দিয়ে শুরু করি, আমরা কিভাবে এই ক্লাসগুলো, যারা আজকে নতুন আছি তারা কিভাবে এই ক্লাসগুলো করতে পারবো। আপনি দেখবেন আমাদের পেজটা হলো স্বপ্ন পূরণ। তো আমাদের স্বপ্ন পূরণ এই পেজে আপনি জয়েন্ট হয়ে যান, রিকোয়েস্ট দিয়ে আপনি জয়েন্ট হয়ে যাবেন। এখানে দেখবেন কি দেওয়া আছে, এখানে ক্লাস রুটিন দেওয়া আছে। হ্যাঁ, এই ক্লাস রুটিন অনুযায়ী আমাদের ক্লাস, যেমন আজকে কি বার, আজকে সোমবার। হ্যাঁ, তো আজকে সোমবার দেখবেন ক্লাস রুটিনে সোমবার 9টায় কি ক্লাস দেওয়া আছে, ইংরেজি ক্লাস দেওয়া আছে। তো আপনি আমাদের এই স্বপ্নপূরণ পেজে যদি জয়েন্ট হয়ে যান, স্বপ্নপূরণের পেজে জয়েন্ট হয়ে গেলে আপনি দেখবেন সোমবার 9টায় আমার সাথে আপনার ক্লাস শুরু হয়ে গেছে। তো জয়েন্ট হবেন কিভাবে, এই স্বপ্নপূরণকে জাস্ট আপনি সার্চ দিবেন, বাংলায় স্বপ্নপূরণ লিখে আপনি সার্চ দিবেন, একটা পেজ চলে আসবে। এই পেজে
জাস্ট জয়েন্ট হয়ে যাওয়া আপনার, জাস্ট আপনি কি করবেন, জয়েন্ট রিকোয়েস্ট দিবেন, আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। এখানে রুটিন দেওয়া আছে, সোমবার 9টায় হয়, সকাল 9টা, সোমবার সকাল 9টায় হয় ইংরেজি ক্লাস। আরেকটা দিন ইংরেজি ক্লাস হয়, সেটা হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার কখন হয়? বৃহস্পতিবার হয় 8টায়। 8টায় কি? এটা হচ্ছে সন্ধ্যা 8টায়, বৃহস্পতিবার সন্ধ্যা 8টায় ইংরেজি ক্লাস, সোমবার সকাল 9টায় ইংরেজি ক্লাস, স্বপ্ন পূরণে। অথবা আমাদের যে কোনো গ্রুপে থাকলে এটা শেয়ার করে দেওয়া হয়, দেখা যাবে। কিন্তু আপনি স্বপ্ন পূরণের জয়েন্ট হয়ে গেলে সেখান থেকে ক্লাসটা ভালোভাবে করতে পারবেন। এখানে রুটিন দেওয়া আছে, শুধু ইংরেজি ক্লাসের কথা আমি বললাম। এছাড়া বাংলা ক্লাস কখন হয়, সাধারণ জ্ঞান ক্লাস কখন হয়, ফিজিক্স ক্লাস কখন হয়, সবগুলি দেওয়া আছে, সবগুলি রুটিনে দেওয়া আছে। সো এইভাবে জয়েন্ট হয়ে যাওয়া এই জায়গাটায় আমরা যে বিষয়টি অনেকের প্রশ্ন আর উত্তর আমি শেষ সময়ে যে আমরা দিব। একজনের কমেন্ট দেখলাম, আমাদেরকে লিখছেন গুচ্ছ পদ্ধতি সম্পর্কে। আমি খুবই নগণ্য একজন মানুষ, আমার এত বেশি জ্ঞান নেই। সামান্য কিছু জ্ঞান আছে যেগুলো দিয়ে পড়াই বা পড়াতে পারি, ইংরেজিটাই পড়াতে পারি। তো এটা আমার একটা লিমিটেশনস। তো লিমিটেশনস নিয়ে আপনারা যদি আমার সাথে 2 মিনিট থাকেন, তাহলে আপনাদেরকে একটি কবিতা আমি শোনাতে চাই। কবিতা শোনার কথা শুনলেই আমাদের মাথার মধ্যে সেই কবি এবং কবিতার নাম সহ 8 লাইন লিখুন, এটাই মনে পড়ে যায়। কবিতাটা এরকম না, এই কবিতাটা একটু অন্য টাইপের কবিতা। কীরকম কবিতা দেখেন, কবিতাটার নাম এরকম, কবিতাটার নাম হলো আমি একটু ন্যাকামো করেই লিখছি, কবিতাটার নাম কি? কবিতাটার নাম এই টাইপের, দি রোড নট টেকেন। কবিতাটা লিখছেন, নিচে লিখলে ভালো হতো, রবার্ট ফ্রস্ট, আমেরিকান একজন মডার্ন পোয়েট। আমরা জানি যে মডার্ন যুগ কোনটা? মডার্ন যুগ দেখবেন এরকম, আমরা জানি, সবাই জানি, সাধারণ জ্ঞানের স্টুডেন্ট যারা আমরা জানি, আমাদের 1939 এটা একটা রেভলিউশনারি ইয়ার। অ্যাডলফ হিটলার শুরু করেছিলেন বিশ্বব্যাপী অন্য দেশের প্রতি আগ্রাসনবাদ। সেই আগ্রাসনবাদ থেকে সেপ্টেম্বর 1 শুরু হয়ে যায় আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এই জায়গা থেকে শুরু করে 1939 থেকে 1945 এই যুগে যে লিটারেচারগুলো লেখা হয়েছে, এর পরবর্তী সময়ে এগুলো কিন্তু আসবে না কিছু, কিন্তু এটা একটা কবিতা। এই কবিতাটা শোনার জন্য একটু মনোযোগ দেন, তারপরে আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। তো এর পরবর্তী যে সময়টা, তার মানে বর্তমান পর্যন্ত যে সময়টা তাকে বলা হয় হচ্ছে পোস্ট মডার্ন এরা, এরা, পোস্ট মডার্ন এরা, উত্তর আধুনিকতাবাদ। তারপরে 39 থেকেও কেউ কেউ বলতে পারেন, কেউ কেউ বলতে পারেন 1945 থেকে পরবর্তী, মানে বর্তমান পর্যন্ত যে সময়টা যাচ্ছে। কিন্তু রবার্ট ফ্রস্টের কবিতাগুলি মডার্ন যুগটা শুরু হয়েছে কোথা থেকে? 1901 সালে আমরা জানি যে কি, কুইন ভিক্টোরিয়া পতন। 1901 থেকে ওই 1939 পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় পোস্ট মডার্ন। তো এই সময় যে কবিতাগুলো লেখা হয়েছে সেগুলো মানুষকে ছোট ছোট বিষয় দিয়ে শেখানোর জন্য। তা আমি চেষ্টা করব এই দি রোড নট টেকেন, এটা থেকে আপনারা একজন কমেন্ট করেছেন গুচ্ছ পদ্ধতি, সেটাতে যাওয়ার জন্য চেষ্টা করি যে দেখি আপনাদেরকে কতটুকু শেখানো যায়। আর আমি বলেছি শেখা হলো এমন একটা প্রসেস যেটা হলো ইটস এ ভায়া প্রসেস। আপনিও আমাকে শেখাতে পারেন, আমিও আপনাকে শেখাতে পারি, কিন্তু মূল বিষয়টা হলো দুজনের কাছ থেকে একটা আদান প্রদান বা লেনদেনের একটা ব্যাপার।
সো দি রোড নট টেকেন, কোন রাস্তায় আমি যাব না বা কোন রাস্তাটা আমার না, এরকম একটা কবিতায় রবার্ট ফ্রস্ট প্রথমে বলছেন এরকম, প্রথম লাইনটা টু ROADS, টু রোডস, যেহেতু প্লুরাল কি হবে আর, ডিভার্জড মানে কি ভাগ হয়ে যাওয়া। প্রথম কবিতার লাইন হলো টু রোডস আর ডিভার্জড ইন আ ইয়োলো উডস। টু রোডস আর ডিভার্জড, দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে, ইন ইয়োলো উডস, একটা গাছের মধ্যে দিয়ে, ইয়োলো উডস গাছের গুড়ির মধ্যে দিয়ে, কিন্তু লিখছে বাট সরি, দেখেন কি বলছে, ওকে। এটার একটা অর্থ, এই দুই লাইন দিয়ে আপনাকে অনেক কিছু শেখাবো আজকে। টু রোডস আর ডিভার্জ, দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে। এক লোক যাচ্ছে, যেতে যেতে দেখে যে কয়টা রাস্তা, দুইটা রাস্তা, কিন্তু উনি যাওয়ার পরে বলছে টু রোডস আর ডিভার্জড ইন ইয়োলো উড, দুইটা রাস্তা কি হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, কিন্তু বলছে বাট সরি, কিন্তু আমি দুঃখিত, আই কান্ট ট্রাভেল দ্য বোথ, আমি দুইটাতে একসাথে যেতে পারবো না। এই লোক এখান থেকে হয় এই রাস্তায় যাবেন, অথবা এই লোক এখান থেকে কোন রাস্তায় যাবেন, এই রাস্তায় যাবেন, তাই না? সুতরাং দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে, একটা লোক এখান থেকে যাচ্ছেন, উনি এখন একটা চুজ করবেন। কিছু দূর যাওয়ার পরে এখানে আরও দুইটা রাস্তা, উনি একসাথে আবারও দুইটাতে যেতে পারবেন না, যে কোনো একটাতে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন তিনটা রাস্তা, তখনও উনি তিনটাতেই যেতে পারবেন না। সো রবার্ট ফ্রস্ট এই কবিতাটা দ্বারা বোঝাতে চেষ্টা করছেন যে হিউম্যান লাইফ, আমাদের যে মানব জীবন, এই হিউম্যান লাইফটা হচ্ছে টু লিমিট, খুব ছোট একটা জীবন, খুব ছোট। এক জীবনে যে ফিজিক্স নিয়ে পড়বে সে আর বায়োকেমিস্ট্রি পড়ার সুযোগ পাবে না। এক জীবনে ফার্মাসিস্টরা আর কখনো ফিজিশিয়ান হতে পারবে না, বা টেকনোলজিস্ট হতে পারবে না, অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কখনোই কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারবে না। সো লাইফ ইজ টু শর্ট। কিন্তু এই ব্যক্তি কি করবে, একটা রাস্তায় যাবে, যাওয়ার পরে একটা রাস্তায় যাবে, এখানে যাওয়ার পরে উনি খুবই চিন্তায় পড়ে যাবে, মনে হয় আগের রাস্তাটা ভালো ছিল, মনে হয় এই রাস্তাটাই ভালো ছিল, অথবা এই রাস্তাটাই ছিল, অথবা প্রথম রাস্তাটাই ভালো ছিল। কিন্তু এই চিন্তার অবসান ঘটাবে কি, রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট বলবে না, যদি এখন আমি পেছনে ফিরে যেতে চাই, আমি যদি এখন পেছনে ফিরে যেতে চাই, তাহলে আমার সময় নষ্ট হয়ে যাবে, আর আমার জীবনের একটা পর্যায়ে আমি শেষ করে চলে আসছি, আমাকে আর পেছনে ফিরে যাওয়া যাবে না। তখন কি হবে, তখন ওই লোক ভাববে অন্তত আমি যে রাস্তাটাতেই আছি সেই রাস্তাটা থেকে এনলাইটেড করতে করতে চলে যায়। কবিতাটা বড় না খুব, কিন্তু লেখা যায় তো পুরাটা, বাট আমি টাইম শর্ট করে দিচ্ছি। তো টু রোডস আর ডিভার্সড ইন ইয়েলো উড, বাট আই এম সরি আই কান্ট ট্রাভেল দ্য বোথ, দুইটা রোড ভাগ হয়ে গেল এবং আমি একটা রাস্তাতেই যেতে পারবো। তো আপনি যখন সায়েন্স পড়েছেন, সে সায়েন্স থেকে আপনার অপশনস আছে, সায়েন্স থেকে অপশনস আছে কি, সায়েন্স আপনার আর ভালো লাগছে না, ক থেকে আপনার খ আছে, আর গ বলছে ঘ ইউনিট, এটাই দোষ করে ফেলেছে। এই ঘ ইউনিট কি করে দেওয়া হবে, গুচ্ছ পদ্ধতিতে বাদ। এখন যেটা ঘটতে পারে, কয়ের যারা সায়েন্স আছেন, এই কয়ের সায়েন্স ইউনিটের যারা আছি, তারা কি হয়ে যেতে পারে, তারা ফ্রম হয়তোবা খতে উঠানোর একটা সুযোগ থাকতে পারে, অথবা কয়ের প্রশ্নের মধ্যেই কি থাকতে পারে, অপশনস দিয়ে, কয়ের প্রশ্নের মধ্যে অপশনস হিসেবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানটা থাকতে পারে, যার যেখান থেকে যে উত্তরটা করতে হতে পারে। এটা হলো গুচ্ছ পদ্ধতি সম্পর্কে আমার সামান্য মতামত। সুতরাং আপনারা যে যেখানে চলে আসছেন, যে রাস্তাটা অতিক্রম করে, সেখান থেকে আর পেছনে ব্যাক করার কোনো প্রশ্ন নাই, যা হবে সেটা তো জানাই যাবে। এই জন্য বললাম যে আমি খুব লিমিটেড, আমার জ্ঞান খুব লিমিটেড, আমি শুধুমাত্র ইংরেজিই পড়াতে পারি, কিছু হয়তো বা জ্ঞান দিতে পারি, বা একটা লার্নিং প্রসেস। এবং আমি তো বলছি যে আপনাদের কাছ থেকেও বিভিন্ন সময়ে আমি অনেক কিছু শিখি। তো দেখতে চাই যে আপনারা আমাদেরকে কিভাবে কে কোথা থেকে কমেন্ট করছেন, অথবা আমরা ক্লাসে যাব কি না।
আহ, বলছেন যে থ্যাঙ্কস ভাইয়া একজন, কেন থ্যাঙ্কস দিলেন আনিসুর রহমান সেটা জানি না, একটু কমেন্টে জানান। অ্যান্ড এখন এই মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি 536 আমাদের সাথে লাইভ সেশনে জয়েন করেছেন। আমরা চাই আমাদের সাথে এই 544 এই 544 সবাই একবারের জন্য হলেও আপনাদের শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ার অপশন করে সবার কাছে শেয়ার করে দেন বেশি বেশি। বলছেন আমাদেরকে হিরক বলছেন ভাইয়া শুরু করি, আমরা শুরু করব। তার মানে যেটা বোঝানোর চেষ্টা করলাম, হবিগঞ্জ থেকে জয়েন করেছেন, ক্লাস কি লিখছেন বুঝতে পারছি না, লিখিত পরীক্ষা হবে কিনা ভাইয়া, ক্লাস কখন নিবেন? ওকে, ক্লাসের ব্যাপারে সবার আগ্রহ চলে আসছে, আমরা চলে যাই ক্লাসে। আমরা ক্লাসে চলে যাচ্ছি। সো দি রোড নট টেকেন, যে রাস্তায় আছেন সেই রাস্তায় থাকেন, যে রাস্তাতে আপনার জন্য মঙ্গল, কোনটা আপনার মঙ্গল আর কোনটা আপনার অমঙ্গল সেটা সময় বলে দিবে। আপনার কাজ পরিশ্রম করে যাওয়া, সো পরিশ্রম করে যান আপনারা। চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশে গত বছর ছিল প্যারাগ্রাফে আপনাদের টেক্সট বুক হচ্ছে প্যারাগ্রাফের যে মূল ঔষধ। এই টেক্সট বুকে আপনি দেখবেন বিভিন্ন ইভেন্ট দেওয়া আছে, তার ভেতরে গত বছর যে ইভেন্টটা থেকে প্যারাগ্রাফটা আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা কি 7th মার্চ স্পিচ। আচ্ছা, 7ই মার্চের ভাষণ সম্পর্কে আপনার প্যারাগ্রাফ লিখতে হবে। 7ই মার্চের ভাষণ সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। কত মার্কস? 10 মার্কস। কত মার্কস? 10 মার্কসের প্যারাগ্রাফ লিখতে হবে। এটা এসেছে গত বছর। এটা কি আপনাদের টেক্সট বুকের ভেতরে নেই? অবশ্যই আছে। তো আমি বলছি যে আপনারা ফোকাস করবেন, টেক্সট বুকে দেখবেন আপনাদের প্রথম দিকের কি দেওয়া আছে, কন্টেন্ট দেওয়া আছে টেক্সট বুকের প্রথম দিকে। এই কন্টেন্টের মধ্যে যে আপনি দেখবেন ন্যাশনাল ইস্যু কোনগুলি রয়েছে, কোনগুলো রয়েছে পলিউশন, এগুলো সব নোট করে ফেলেন। হ্যাঁ, প্যারাগ্রাফের জন্য ন্যাশনাল ইস্যুস কয়টা রয়েছে, পলিউশন ইস্যুস কয়টা রয়েছে। আমরা জানি, দুইটা শব্দ জানি, সেটা কি বলেন? এই যে বায়োগ্রাফির বাংলা লিখবেন কমেন্টে এখনই। আরেকটা লিখছি, অটো বায়োগ্রাফি। এই দুইটার মধ্যে তফাৎ কি? প্রথমে আগে বায়োগ্রাফির বাংলা লিখেন। বায়োগ্রাফি মানে কি, অটোবায়োগ্রাফি মানে কি, এটার কমেন্ট আমি দেখতে চাই। সো বায়োগ্রাফি যেগুলি রয়েছে, সেগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি প্যারাগ্রাফের জন্য যেটা দরকার সেটা কি বলেন, এখানে লিখছি, সেটা হলো রিসেন্ট ইস্যুসের মধ্যে আমাকে যদি আপনার প্রশ্ন করতে দিতেন, তাহলে আমি দিতাম কোভিড-19। এরকম শুধু কোভিড-19 না, এরকম আরো অনেক যে রিসেন্ট ইস্যুস রয়েছে সেই ইস্যুসগুলো আপনারা পড়বেন। এই ইস্যুসগুলো কোথা থেকে পড়বেন? এই ইস্যুসগুলো পড়ার জন্য একটি বিশেষ বই রয়েছে যেটা বিসিএস এর জন্য খুবই দরকার। সেটার নাম হচ্ছে মাহিদস সম্পাদকীয়। আচ্ছা, মাহিদ সম্পাদকীয় আপনাদের কিনতে হবে না। এই বইটা থেকে এই বছর কি কি রিসেন্ট ইস্যু এসেছে, মহামূল্যবান ইস্যুস, সেগুলো নিয়ে আপনাদের কাছে আমি 10টা টপিকস এখান থেকে আমি আপনাদেরকে সরবরাহ করবো। এটা আপনাদের কিনতে হবে না। যদি কারো বাড়িতে বড় ভাই থাকে, বিসিএস এর রিটেন পরীক্ষা দিচ্ছে, তার কাছে এই বইটা যদি থাকে, নিয়ে দেখবেন এখানে কি দেওয়া আছে, প্রতিদিনের যে পত্রিকার অংশ সেখান থেকে ইংরেজি করা আছে, ইংরেজি কি দেওয়া আছে, অনুবাদ করা আছে। সো আমি বলতে যাচ্ছি প্যারাগ্রাফের জন্য একটু আমার লেখাটা এলোমেলো বা গোলমেলে লাগতে পারে। প্যারাগ্রাফের জন্য গত বছর এসেছে 7th মার্চের স্পিচ। এটা আমরা সবাই জানি 18 মিনিটের এই বক্তব্য, এটা আমাদের মুক্তির সনদ, ম্যাগনা কার্টা। এটা থেকে প্রথম লাইন কিভাবে কি লিখতে হবে এটা আমাদেরকে কি দেখিয়েছে, পথ দেখিয়েছে। এবং 7th মার্চ আমাদের জন্য একটা রেভলিউশনারি ডেট ইন হিস্ট্রি অফ 1971।
তো এখান থেকে কেউ 10টা লাইন লিখতে পারবেন এমন স্টুডেন্ট খুবই কম ছিল। কিন্তু যদি চলে আসে কোভিড-19 বা রিসেন্ট ইস্যুস, এটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। অনেকেই আছে রিসেন্ট ইস্যুর সাথে পরিচিত না, কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তার রিসেন্ট ইস্যু সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে বেশি সব সময়। এই জন্য রিসেন্ট ইস্যুটার উপরে আমি বলবো এই বছরের জন্য বেশি ফোকাস করা রিসেন্ট ইস্যুস, এবং খুব যে কঠিন কোনো কিছু দিবে এই বছর তা না। এবছর মোটামুটি সহজের মধ্যে থেকে প্রশ্ন হওয়ার কথা, খুবই সহজ, মানে যেগুলো সহজ সহজ বিষয় সেগুলো থেকে প্রশ্ন হওয়ার কথা। তো রিসেন্ট ইস্যুস আমরা পড়বো ন্যাশনাল ইস্যুস, যেটা আমাদের বইয়ের ভেতরে দেওয়া আছে, ফার্স্ট পেপার বইয়ের ভেতরে, টেক্সট বুকের ভেতরে আমরা পড়বো কিছু পলিউশনস দেওয়া আছে, সেগুলো আমরা পড়বো বায়োগ্রাফি মানে কিছু কিছু ব্যক্তির কথা টেক্সট বইয়ের ভেতরে রয়েছে। বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, আর অটোবায়োগ্রাফি মানে হলো আত্মজীবনী। কেউ যদি কারো জীবনী নিজেই লিখে যায় তাকে বলবো অটোবায়োগ্রাফি। যেমন অসমাপ্ত, তয় নয়, আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী কার? অসমাপ্ত আত্মজীবনী বানান ভুল হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী আমাদের জাতির পিতার, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক, তাই না? আর বায়োগ্রাফি, আমি নিজে যদি শেখ মুজিব সম্পর্কে একটা উনি জন্মগ্রহণ করেছেন টুঙ্গিপাড়াতে এত সালে এই কাজগুলো করেছেন, এগুলো লিখলে, আমি নিজে লিখলে সেটা হয় বায়োগ্রাফি। আর কেউ নিজেই যদি নিজের জীবনী কোনো বই আকারে লিখে তাকে বলবো আমরা অটোবায়োগ্রাফি। তো আমরা বায়োগ্রাফি যেগুলো রয়েছে, যার যার শুধুমাত্র জীবনী না, কে কোন কাজ কখন করেছেন, আমরা জানি বিখ্যাত ব্যক্তিদের কিছু ইস্যুস, সেটা নিয়েও প্যারাগ্রাফের জন্য আসতে পারে। প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসবেই, রিটেনে প্যারাগ্রাফ থেকে ইংরেজি অংশে প্রশ্ন আসবেই। তাহলে ফোকাস টেক্সট বুক। প্রথমত আজকেই কন্টেন্টে চলে যাবেন, কন্টেন্টে যাওয়ার পরে নিজেই একটা আউটলাইন তৈরি করবেন যে এই ব্যাপারগুলো, আমি বলছি না এগুলো মুখস্থ করবেন, এই জায়গাগুলো কি করবেন, এই জায়গাগুলোর জন্য জাস্ট READING রিডিং, শুধু পড়বেন, রিডিং করবেন। একটা পড়া একবার পড়বেন না কখনো, একবার পড়লে আপনার কখনোই সেই বিষয়টা সম্পর্কে পুরো একটা আইডিওলজি তৈরি হয় না। একবার কোনো কাজ করলে সেই কাজ ভালো হয় না। ক্র্যাশান বলছে একবারের জায়গায় ওই কাজটা যদি 2বার করা যায় তাহলে ওই কাজটা একেবারেই যে ভালো হয় তা না, মোটামুটি হয়। যদি কেউ পারেন একটা পড়া 3বার পড়বেন, মিনিমাম কতবার? 3বার। তাহলে ওই রিডিংটা কি হয়ে যাবে? আপনার অ্যাকুইজিশন হয়ে যাবে। আপনার ওইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে অন্তত আপনি আনসার করার মতো একটা জায়গায় যাবেন। তো এই বোর্ডের এবড়ো থেবড়ো জায়গা, প্যারাগ্রাফ গত বছর এসেছে 7 মার্চ, এটা তো আর আসবে না। এবছর রিসেন্ট ইস্যুস, কোভিড-19, নিজের মতো করে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে কোভিড-19 সম্পর্কে আপনার একটা প্যারাগ্রাফ নিজের মতো করে তৈরি করবেন। যার যার সেন্টেন্স আছে বাংলা সেন্টেন্সকে ট্রান্সলেট করার চেষ্টা করবেন, ট্রান্সলেট করে নিজের মতো করে, অথবা কারো কাছ থেকে সহযোগিতা নেবেন যে আমি কোভিড-19 সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে চাই। তারপরে আমি বলে দিচ্ছি আপনাদের জন্য গিফট, সেটা হচ্ছে 10টি প্যারাগ্রাফ, যেখান থেকে সম্ভাব্য প্রশ্ন হওয়ার মতো এরকম 10টি প্যারাগ্রাফ আমি আপনাদেরকে PDF হোক, পোস্ট করে হোক, স্বপ্ন পূরণের, আমি 10টা প্যারাগ্রাফ আপনাদের জন্য রাখবো। এটা আমার মতো করে লেখা, আমার মতো করে লেখাটা আপনার জন্য ভালো নাও লাগতে পারে। প্যারাগ্রাফ নিজের মতো করে লিখতে হয়, বাট প্যারাগ্রাফ লেখার জন্য একটা স্ট্রাকচার আছে। সেটা কি স্ট্রাকচার? ওকে, প্যারাগ্রাফ লেখার স্ট্রাকচার, সরি ইয়েটা নড়ে গেছে আমাদের ট্রাইপয়েডটা। প্যারাগ্রাফ লেখার জন্য যে স্ট্রাকচারটা ফলো করবেন সেটাকে 3টা ভাগে বিভক্ত করা যায়। সেটা হলো, প্রথম অংশ প্যারাগ্রাফের যে ফার্স্ট লাইনস, সেই লাইনটাকে বলা হয় টপিকস লাইন। প্রথম লাইনটাকে বলা হয় টপিক লাইন বা হেডলাইন, আমরা যেটাকে বলতে পারি HEAD, হেডলাইন। এখন দেখবেন আপনি আজকের খবরে, সাপোজ আজকের খবরের যদি কোনো মূল হেডলাইন, যেমন আমি যদি বলি যে
এই মোটর সাইকেল যদি কোনো জায়গায় কোনো পত্রিকায় দেখেন, আপনি কিন্তু মাথার মধ্যে একটা নলেজ চলে আসে। কেমন জানেন? মোটর সাইকেল দেখার সাথে সাথে আপনার মনে হবে 3 জন মারা গেছে, না হুন্ডায় 3 জন ছিল, না 2 জন ছিল, নাকি ট্রাক মারছে, না বাস মারছে। দেখবেন নিচের এই জিনিসগুলো আপনাকে কি করতে হয় না, আপনাকে আর পড়তেই হয় না। মোটর সাইকেল দুর্ঘটনা এই কথাটা শুনলেই আপনার মনে হয় যে এই ঘটনাগুলো ঘটেছে। সো টিচার যেন বুঝতে পারে প্রথম লাইনটা দেখেই, মানে হেডলাইনটা দেখেই পত্রিকার সব কিন্তু পড়তে হয় না। পত্রিকার হেডলাইনটা পড়লেও কিন্তু পুরো পত্রিকার একটা সামারাইজেশন করা যায়। এই জন্য টপিকস লাইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর প্যারাগ্রাফ রাইটিং। প্রথম লাইনেই আপনাকে পুরো প্যারাগ্রাফের একটা সামারি, আপনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চান, কোভিড-19টা কি, তার মানে টপিকস লাইনে আপনি যে আনসারটা করবেন সেটা হলো কি। কি আমরা যদি যেটাতে আনসার করি সেটা কি হয়, দেখেন হোয়াট দ্বারা প্রশ্ন করলে তো সেটা কি হয়, তাই না? সো হোয়াটের উত্তর, হোয়াটের জন্য যদি কোনো উত্তর হয় সেটা কিন্তু এক কথায় উত্তর দেওয়া যায় না, আপনাকে ফুল এলাবোরেট করতে হয়, ব্রড আনসার দিতে হয়। সো টপিকস লাইনে আপনি যেটা লিখবেন সেটা হলো, আমি বলে দেই, ডেফিনেশন। ডেফিনেশন কার? এখন 7ই মার্চের তো ডেফিনেশন নাই, কিন্তু 7ই মার্চটা কি, এই 7ই মার্চের বঙ্গবন্ধুর স্পিচটা কি ছিল, এটা কেন এত রেভলিউশনারি, এই ব্যাপারটা কি বা কেন, এর পুরো ডেফিনেশনটা আপনি প্রথম লাইনে লিখে দিবেন। এখন যদি প্রশ্ন আসে কোভিড-19, তাহলে কোভিড-19 কাকে বলে এবং কোভিড-19টা কি জিনিস, এটা কি ভাইরাস, এর জন্য কি প্যান্ডেমিক হয়েছে, এই কোথায় উৎপন্ন হয়েছে সেটা না, প্রথমে কোভিড-19 এই পুরো ব্যাপারটার একটা কি করে দেওয়া ডিটেইল আপনি উপস্থাপন করা, যাতে টিচারের মাথার মধ্যে মানে প্রথম লাইনটা পড়ার সাথে সাথে যেন মনে হয় যে আপনি কি করে ফেলতে পারবেন, উত্তরটা করে ফেলতে পারবেন। সো এটাই হলো টপিকস লাইন, প্রথম লাইন বা হেডলাইন আমরা বলবো, ঠিক আছে? তো প্যারাগ্রাফ লেখার জন্য প্রথম লাইনটা খুব খুব জরুরি। যার প্রথম লাইনটা, যেমন আমরা কিন্তু অনেকেই ধরেন কোনো একটা ব্যক্তি সম্পর্কে আসছে, উইলিয়াম শেক্সপিয়ার। এখন আপনি যদি লেখেন উইলিয়াম শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা টপিকস লাইন। তার মানে আপনি প্রথম লাইনেই বুঝাই দিলেন যে উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন বিখ্যাত নাট্যকার। এখন তাহলে ওনার সম্পর্কে আমি লিখতে পারবো, উনি নাটক লিখেছেন কয়টা? নাটক লিখেছেন শেক্সপিয়ার 38টা। এই 38টা নাটক এখনো কেউ লিখতে পারেনি, মানে একটা জীবনে 38টা নাটক লেখা খুবই কঠিন একটা কাজ, এটা শেক্সপিয়ার করেছেন। সুতরাং ওনাকেই কি বলা হয়? পৃথিবীর গ্রেটেস্ট একজন নাট্যকার। তো আপনি বোঝাই দিবেন যিনি আসলে নাটক নিয়েই কাজ করেছেন এবং লাইফ টাইমে ওনার নাটকের অবদান অনেক বেশি। তো আপনার প্রথম লাইনটা যেটার উপর থাকবে, পরবর্তী আলোচনাগুলি তার উপরেই যাবে। তার মানে প্রথম লাইনটাতে আমরা বোঝাতে চাচ্ছি যে বিষয়টি আমি দিব জ্ঞান, জ্ঞানমূলক। আমরা পড়েছি না ক খ গ ঘ, এরকম ক খ গ ঘ। দেখবেন এই যে আমরা সৃজনশীলে যে এই পড়েছি, এটা কি বলেন তো? জ্ঞান। এই জ্ঞানটাই হলো টপিকস লাইন। জ্ঞানটাই কি লাইন? টপিকস লাইন। দেখবেন ক খ গ ঘ এর উত্তর করার পর পুরোটা মিলে একটা কি তৈরি হয়ে যাবে? প্যারাগ্রাফ। কারণ এখানে আছে কি? অনুধাবন, বিশ্লেষণ এবং নিচে ব্যাখ্যা, তাই না? তো এই পুরোটা যদি আপনি করতে পারি তাহলে আমার কি হয়ে যায়? একটা প্যারাগ্রাফই হয়ে যায়। সো সৃজনশীল দেওয়া হয়েছিল যেন আপনি সৃজন হন, কিন্তু আসলে এটা অনেকেই আমাদের কিছু স্কুল লেভেলের কিছু টিচার আছেন যারা এই ব্যাপারগুলো এখনও ট্রেন্ড না। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, এটা দোষ হলো তারা আগের ট্রেনটা থেকে বের হয়ে আসতে একটু সময় লাগার কারণে আপনারা হয়তো বা ওই বিষয়গুলি তখন বুঝেন নাই। সো টপিকস লাইন, প্রথমে আমি লিখবো টপিকস লাইন বা হেডলাইন, এটা দিয়ে বুঝাই দিব যে আমি কি বোঝাতে চাই, ঠিক আছে? এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ন্যারেট, যেটাকে বলবো ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ। আচ্ছা, ন্যারেটিভ কি আর ডেসক্রিপটিভ কি? যদি যদি কোনো কিছু, যদি কোনো ব্যক্তি হয়, তাকে আপনার কি করতে হবে? তাকে কিন্তু ন্যারেট করা যাবে না, তাকে কি করতে হবে? ডেসক্রাইব করতে হবে। তাকে কি করতে হবে? ডেসক্রাইব, তার ডেসক্রিপশন দিতে হবে আপনাকে। আর যদি কোনো ইভেন্ট হয়, কোনো ঘটনা হয়, কোভিড-19 ইস্যুস, কোনো ইস্যু হয়, তাহলে তাকে ন্যারেট করতে হবে। কোথা থেকে শুরু হলো, কেন শুরু হলো, এটার জন্য কি কি ঘটনাগুলো ঘটলো, এটার সাইড ইফেক্ট কি, এইগুলোকে বলা হয় বর্ণনা, ন্যারেট। আর ডেসক্রিপটিভ মানে হচ্ছে তার ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? সো মনে রাখবেন, এরপরে আমরা শুরু করবো টপিকস লাইনের পরে ন্যারেটিভ যদি হয় ন্যারেটিভ, আর যদি ডেসক্রিপটিভ হয় ডেসক্রিপটিভ। এটাকে কেউ কেউ বলছেন প্যারাগ্রাফের এটার নাম হলো বডি। তার মানে প্রথমে হচ্ছে টপিকস লাইন, তারপরে আমরা লিখবো বডি, বডিতে লিখবো 5 থেকে 6 7 লাইন, অ্যান্ড ফাইনালি আমার মতামত, ফাইনালি আমার লিখবো কি? মতামত।
এই জায়গায় যে কথাগুলো লিখবেন সেটা আপনি আপনার মতো করে, ঠিক আছে? আপনি কাউকে বোঝাতে যাচ্ছেন এর জন্য কি কি করা দরকার, এটা বন্ধ করার জন্য কি কি করা দরকার, যেটাকে আমরা বলতে পারি কি সামারি। যা বললেন ওপরে সেই কথাগুলোকে নিজের মতো করে সামারি করে ফেলা, অথবা কনক্লিউশন যেটাকে আমরা বলি, মূল ভাব আপনার ব্যক্ত করে দেওয়া। যদি এক লাইনে পুরোটা ব্যক্ত করে দিতে পারেন টিচার বলবে ওয়াও। যদি আপনি এক লাইনে না পারেন টেনে টুনে সর্বোচ্চ 2টা লাইনে নিয়ে যাবেন। সো টপিকস লাইন এখানে 5 থেকে 6 7 লাইন অ্যান্ড ফাইনালি 2 লাইন, এটার মধ্যে শেষ করে দিবেন। যত ছোটোর মধ্যে আপনি শেষ করে দিবেন তত বেশি টিচাররা খুশি হবে, কারণ রিটেনে কিন্তু এত বড় একটা প্যারাগ্রাফ কিন্তু কেউ পছন্দ করবে না, টিচারের কিন্তু এতটা সময় নেই। সুতরাং টিচার পছন্দ করবে কি শর্ট, ঠিক আছে? টিচার পছন্দ করবে ছোট কিন্তু ওয়ার্ডে ভরা, নতুন শব্দে ভরা। টপিকস লাইনটা বেস্ট, ডেফিনেশনটাও দিয়েছে, তার মধ্যে কোনো ভুল নেই, মতামতটাও সুন্দর, তাহলে আপনি 10-এর মধ্যে একটা ভালো মার্কস পাবেন। এই হলো আমাদের প্রথম আলোচনার অংশ রিটেনের প্যারাগ্রাফ নিয়ে। প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসবে বলেছি, প্যারাগ্রাফ পড়ার জন্য সামারি করে দিচ্ছি। প্যারাগ্রাফ পড়ার জন্য মূল যে জায়গাটা আমরা খুঁজবো সেটা হলো টেক্সট বুক। টেক্সট বুক আজকেই নিব এবং কন্টেন্টগুলা, যে কন্টেন্টগুলো আমাদের রয়েছে সেই কন্টেন্টে আমরা যাব। সেই কন্টেন্টের মধ্যে আমরা প্রথমে টেক্সট বুকের কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে প্যারাগ্রাফের জন্য আমরা আগে খুঁজবো ন্যাশনাল ইস্যুস, আমরা খুঁজবো কি বায়োগ্রাফি, কোন কোন ব্যক্তি, আমরা খুঁজবো দূষণ বা যেটাকে আমরা বলতে পারি সচেতনতামূলক কিছু পলিউশন, আমরা ফাইনালি বলেছি কি রিসেন্ট ইস্যুস। এবং আমি বলেছি এই সম্পূর্ণটা মিলে আপনাদের জন্য গিফট থাকবে, আপনারা ফ্রিতে এই কন্টেন্টটা পাবেন। আমি আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের কোথা থেকে, এটা আমাদের ENGLISH ইংলিশ, এইটার জন্য প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য যে আলোচনাটা আমি এখন করলাম সেই আলোচনার মূল ডেসক্রিপশনটা আমার বই ইংরেজি পাওয়ার, এই পাওয়ার সিরিজের এই বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। বারবার কেন বলছি এই কথাটা, কারণ কি যখন আপনার জন্য আপনি শুধু ভালো পড়াতে পারলেই হবে না, বা ভালো আপনি এখন বুঝছেন কিন্তু আপনার কাছে কন্টেন্ট নাই, মানে কন্টেন্ট বলতে বোঝাচ্ছে যে যে জিনিসটা আপনার দরকার, যেটা দিয়ে আপনি পরে পড়লে বুঝতে পারবেন, সেটা না থাকলে কিন্তু বিপদ। সুতরাং আপনারা যেটা করবেন, ইংরেজি পাওয়ার, ইংলিশ পাওয়ার, এই বইটা আপনারা নিলে ভালো হবে। আর যদি কারো কাছে কোনো বই থেকেই থাকে তাহলে সেটা দিয়েই পড়বেন। আর যারা যারা আমাদের কি করতে চান, আমাদের বই নিতে চান, তারা আপনারা 01919 94 75 94 এই নাম্বারে একটা কি করে রাখবেন, জাস্ট একটা SMS দিয়ে রাখবেন, আপনার নাম লিখে একটা SMS দিয়ে রাখবেন যে ভাইয়া আমি বইটা নিতে চাই, ভাইয়া আমি বইটা নিতে চাই। 01919 947594 এটা অফিসের নাম্বার। এই নাম্বারে SMS করে রাখলে আপনারা বইটা পাবেন, ইংরেজি পাওয়ার এই বইটা। ওকে ভাই, এটা যদি আপনারা মনে করেন যে আমি প্রচারণা বা প্রসারের জন্য করছি, সেটা না, আসলে ভালোর জন্য, মানে আপনাদের ভালো হবে সেটার জন্য। আপনি ছাড়াও আমার বই চলে যাবে, 10,000 পিস আমার বই চলে যাবে, বাট যে বিষয়টা দরকার, আপনারা তো আমাদের সাথেই আছেন। যদি আমাদেরকে মনে হয় যে আমাদের এই বিষয়টা আপনাদের জন্য জরুরি হবে বা কার্যকরী হবে, তাহলেই আপনি এটাতে ব্যয় করেন। হ্যাঁ, আপনাদের এই ক্লাসগুলো যদি আপনারা পেইড ভার্সনে করতে চাইতেন, হ্যাঁ, তাহলে কি পরিমাণে অ্যামাউন্ট আপনাদের খরচ হতো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো যেটা রিকোয়েস্ট, আপনারা ইংরেজি পাওয়ার এই বইটা আপনাদের সাথে যদি থাকে, ইংলিশ পাওয়ার, হ্যাঁ, এই বইটা আপনারা কিনে নেবেন, এটা মার্কেটে পাওয়া যাবে। বা জি হ্যাঁ, কোনটা, তাহলে নাম্বারটা একটু বলো আমাকে। 01889000127। আচ্ছা, আই এম সরি, যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা যদি ইংলিশ পাওয়ার বইটা নিতে চান তাহলে 01883900127 এই নাম্বারে একটা SMS করে রাখতে পারেন। এই নাম্বারে SMS অথবা ফোনে যোগাযোগ